তাকে হারিয়ে রাত জাগা নেশা করা সব শুরু করে দিয়েছিলাম। পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আজ আমাদের ভালোবাসার বিচ্ছেদের 1 বছর 1 মাস। এখনও তার কথা মনে পড়লে খুব কান্না করি। হ্যাঁ, এখন আমি একা থাকতে শিখে গেছি। প্রতি রাতে নেশার একাকিত্বই আমার প্রিয় হয়ে গেছে। তাকে এখনও অনেক ভালোবাসি। শুধু আমি তার পরিবারকে এতটুকুই বলতে চাই যে আমি কোন দিক থেকে কমতি রেখেছিলাম। সব দিক দিয়েই তো আমি সুমিতাকে ভালোবেসেছিলাম। আমি কি তাকে ভালো রাখতে পারতাম না? কেন তাকে আমার থেকে ছিনিয়ে নিলেন? কেন আমাকে ধ্বংস করে দিলেন? তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আসলে পরিবারের মানুষজন কী চায় আমি সত্যিই বুঝি না। ছেলেটাকে মেয়েটাকে ভালো রাখতে পারতো না? টাকা পয়সায় কি সব কিছু? চাকরি কি সব কিছু? আমি এমনও মেয়েকে দেখেছি যারা রাজপ্রাসাদে থেকেও ভালোবাসা পায় না। আবার এমনও মেয়েকে দেখেছি যারা গাছতলায় থেকেও তাদের ভালোবাসার অভাব হয় না। যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আমাদের গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করা যাক। প্রবাসী এক ছেলেকে মোবাইলে বিয়ে করেছিলাম, আর সেই জন্যই আমার জীবনের আজ করুণ অবস্থা। আমার নাম সাফা, বাসা জামালপুর। আমরা এক ভাই এক বোন। আমি ছোট, খুব হ্যাপি ফ্যামিলি ছিল আমাদের। আমার ভাইয়া বিদেশে থাকতো, আমার ভাবিও বিদেশে থাকতো। খুব সুন্দরভাবে চলছিল আমাদের পরিবার। আমার ভাবি যখন প্রেগনেন্ট তখন দেশে চলে আসে। 2017 সালে আমার ভাতিজা হয়। 9 মাস 15 দিনের বাচ্চা রেখে আমার ভাবি আবার বিদেশে চলে যায়। এর মধ্যে সব কিছু ঠিকঠাকই চলছিল। আমার ভাবি 2020 সালে আবার দেশে চলে আসে। তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তাই আমি ভাবিকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতে পারিনি। এদিকে অনেক জায়গা থেকে আমার জন্য বিয়ের খবর আসছিল। এক জায়গায় আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। একটু ঝামেলা হয়ে বিয়েটা ভেঙে যায়। ঝামেলার কারণ ছিল তারা বাইক এবং পুরো ঘর সাজিয়ে দিতে হবে বলেছিল। এতে শুধু আমার বাবা রাজি ছিল, ভাই ভাবি এবং মা রাজি ছিল না। আরেক জায়গাতে বিয়ের কথা চলে। ছেলে থাকে বিদেশে, ছেলের বাড়িও জামালপুর। তারা আমাকে দেখতে আসে, তাদের অনেক পছন্দ হয় আমাকে। ওখানে আমার বাবা ভাই এবং ভাবি রাজি ছিল, তাই সেখানে আমার বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু আমার মা রাজি ছিল না। সবাই রাজি থাকায় আমার মার আর কিছুই করার ছিল না, তিনিও রাজি হয়ে যায়। সেই ছেলের নাম ছিল রতন। তারা 2 ভাই 2 বোন। আমার জন ছিল 3 নম্বর। আমার শ্বশুর বাড়ির লোকজন বলেছিল বিয়ের পর ছেলে আর বিদেশে থাকবে না, সে দেশে চলে আসবে একবারে। এই কথা শোনার পর সবার সম্মতিতে আমাদের মোবাইলে বিয়ে হয়ে যায়। আমার হাজব্যান্ড আমার থেকে 11 বছরের বড় ছিল, কিন্তু আমি যখন এটা জানতে পারি তখন আমার কিছুই করার ছিল না, কারণ বিয়ে হয়ে গেছে। আমার তখন ফোন ছিল না। ভাবির ফোন দিয়ে কথা বলতাম হাজব্যান্ডের সাথে। বিয়ের 15 দিন পর আমার ভাবি আবার বাবার বাড়িতে চলে যায়। আমি আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতে পারিনি। 3 দিন পর তার সাথে যোগাযোগ হয় এবং সে আমাকে ফোন কেনার জন্য টাকা পাঠায়, আর আমি একটা ফোন কিনে নিই। আমাদের মধ্যে খুব সুন্দরভাবে কথাবার্তা চলছিল। সে আমার পিক চাইতো, আমি দিতাম। একদিন সে আমার সঙ্গে ভিডিও কলে খারাপ কাজ করতে চেয়েছিল, আমি রাজি ছিলাম না। পরে তার সঙ্গে একটু মনোমালিন্য হয়। আমার হাজব্যান্ড 14 দিনের মতো কথা বলা বন্ধ করে দেয়। আমার সঙ্গে ভালোভাবে কথা বলতো না, আমার খুব খারাপ লাগতো। আবারও সে ফোনের মধ্যে খারাপ কাজের জন্য বলে, আবার আমি রাজি হই না। সে আবারও 5 দিনের মতো কথা বলা বন্ধ করে দেয়। তারপর যখন আবার বলে, আমি তখন রাজি হয়ে যাই এবং আমার পার্সোনাল কিছু ছবি এবং ভিডিও দেই। এভাবে চলতে থাকে আমাদের সম্পর্ক। এলাকার লোকেরা আমার মাকে বলতো, কেমন জনের সাথে বিয়ে দিয়েছে, এখন পর্যন্ত দেখতে পারলাম না। এদিকে তার দেশে আসার কোনো নামই ছিল না। আমি তাকে বলি, আশেপাশের মানুষ বলে জামাই কেন এখন পর্যন্ত দেশে আসছে না। সে বলে, করোনার জন্য বিমান চলাচল বন্ধ, এখন কিভাবে দেশে যাব। এই নিয়ে তার সাথে অনেক ঝামেলা হয় আমার। আমাকে সে আবারও ব্লক করে দেয়। 8 দিনের মতো কথা বলা বন্ধ হয় তার সাথে। দেখতে দেখতে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে যাই এবং তার সাথে যোগাযোগ হতো না। বেশিরভাগ সময় আমাকে ব্লক করে রাখতো। তার যখন মন চাইতো তখনই আমাকে ফোন দিত। ও আমাকে পড়াশোনা করতে দিত না, কলেজে যেতে দিত না। আমার এই বিষয়গুলো অনেক খারাপ লাগতো। ইন্টার পরীক্ষার 2 মাস আগে আমার হাজবেন্ড দেশে আসে। আমাকে আরও পরীক্ষা দিতে দেয়নি। আমি অনেক কান্না করি, তারপরে আমাকে পরীক্ষা দিতে দেয়নি। দেশে আসার সময় আমার জন্য নেকলেস, কানের দুল, হাতের চুড়ি নিয়ে আসে। বড় অনুষ্ঠান করে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আমার হাজবেন্ড আমাকে বলে সমস্ত গহনা খুলে আমার শাশুড়ির কাছে দিতে। আমি সব খুলে দেই। শুধু একদিনের জন্য গহনা পরেছিলাম, আর কখনো পরা হয়নি। আমার হাজবেন্ডকে যখন সামনাসামনি আমি দেখি, আমার থেকে একে তো ছিল 11 বছরের বড়, তারপর আবার মাথায় কোনো চুল ছিল না, আলগা চুল লাগিয়ে দেশে আসছে। এগুলো যখন আমি দেখি আমি অনেক কান্না করেছিলাম, কোনোভাবে মানতে পারছিলাম না। আমার আর কিছুই করার ছিল না, সব কিছু আমি মেনে নিতে বাধ্য হই। আমার মা অনেক বোঝায় আমাকে, আমাদের বাড়ি থেকে তাদেরকে অনেক ফার্নিচার পাঠায়, কিন্তু সেগুলো আমার শাশুড়ির পছন্দ হয় না। সেজন্য আমার শাশুড়ি অনেক কথাই শোনায়, কিন্তু আমার হাজব্যান্ড কোনো প্রতিবাদ করেনি। আমি আমার বাবার বাড়ি চলে আসি। বাবাকে বলি, তোমাদের দেওয়া ফার্নিচার আমার শ্বশুর বাড়ির লোকজনের পছন্দ হয়নি। বাবা বলে, ঠিক আছে, তোমার নিজের পছন্দ অনুযায়ী ফার্নিচার নিও।
তারপর আমার পছন্দ অনুযায়ী ফার্নিচার নিয়ে আমি ঘর সাজাই আমার মনের মতো করে। কোনো কিছু কমতি রেখেনি। আমার বাবা আমাকে সব কিছুই দিয়েছিল। একদিন আমার বাবা আমার শাশুড়িকে ফোন দিয়ে বলে তারা কয়েকজন আমার শ্বশুর বাড়িতে আসতে চায়। আমার শাশুড়ি সরাসরি না করে দেয়। আমার বাবাকে বলে তিনি অসুস্থ, রান্নাবান্না করতে পারবে না, তারা যেন পরে আসে। এটা শুনে আমার বাবা অনেক মন খারাপ করে আর তারা আসেনি। এদিকে আমার হাজবেন্ড আমাকে বলে সে আবারও বিদেশে চলে যাবে। আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। এক পর্যায়ে সে আমাকে প্রচুর মারে, তার মোবাইলটাও আমাকে ধরতে দিত না। একদিন সে যখন গোসল করতে যায়, আমি তার ফোনটা হাতে নিয়ে যা দেখলাম, কোনো মেয়েই তা মেনে নিতে পারবে না। মালয়েশিয়ান একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে, এটা নিয়ে তার সাথে আমার অনেক ঝগড়া হয়। আমি আমার বাবার বাড়িতে চলে যাই, সে অনেক বুঝিয়ে আমাকে আবার নিয়ে আসে শ্বশুর বাড়ি। তারপর থেকে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার যতবার শারীরিক সম্পর্ক হতো ও সব লুকিয়ে ভিডিও করে রাখতো, আমি জানতাম না। আমার হাজব্যান্ড পাগল হয়ে উঠেছিল বিদেশ যাওয়ার জন্য। 4 মাস দেশে থাকার পর সে বিদেশ চলে যায়। আমাকে বলে 1 বছর পর সে দেশে চলে আসবে, কিন্তু সে আসে না। তাকে ফোন দিলে সবসময় বিজি পেতাম, আমাকে কোনো সময় দিত না, কোনো কিছু জিজ্ঞেস করলে ব্লক করে দিত। এভাবেই কাটছিল আমার দিন। একদিন যদি ভালোভাবে কথা বলতো, 2 দিন আমার সাথে ঝগড়া করতো, ব্লক করে রাখতো। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে ফোন দিলে শুধু বিজি পাই, কার সাথে কথা বলো তুমি এত? সে বলে তার অফিসের ম্যাডাম ফোন দিয়েছিল, তার সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে আমার শ্বশুর আরেকটা বিয়ে করে, সেই ঘরে একটা বাচ্চাও আছে। এটা নিয়ে তাদের বাড়িতে অনেক ঝামেলার সৃষ্টি হয়। আমার শাশুড়ি আমাকে নিয়ে তার বড় মেয়ের বাসায় চলে যায়, ঢাকা নারায়ণগঞ্জে। আমি সেখানে গিয়ে দেখি আমার হাজব্যান্ড আসছে দেশে তাদের বাসায়। আমি জানতাম না, তাকে দেখে অনেক খুশি হই আমি। একদিন ফোন দিয়ে আমাদের বাড়ি থেকে বলে আমার ভাইয়া 10 দিনের ছুটি নিয়ে দেশে এসে আরেকটা বিয়ে করেছে, যা টাকা পয়সা ইনকাম করতো সে নাকি তার দ্বিতীয় বউকে দিত, বাসায় কোনো টাকা পয়সা দিত না। আর দ্বিতীয় বউয়ের সঙ্গে থাকতো আমার ভাই। একদিকে শ্বশুর বাড়ির ঝামেলা, অন্যদিকে নিজের বাড়ির ঝামেলা। এই দুইটা নিয়ে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। সারাদিন রুমের ভিতর বসে কান্না করতাম। বাসা থেকে আমাকে আবারও ফোন দিয়ে বলে যে আমার ভাই অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, বিদেশে নাকি তাদেরকে নিয়ে যাবে এই জন্য। এ নিয়ে বাসায় অনেক ঝামেলা হয়, আমার মন অনেক কান্না করে। ভাইয়ের দ্বিতীয় বিয়ের পর আমার ভাবি আবারও বিদেশ চলে যায়। বাড়িতে আমার বাবা মা ভাতিজা থাকতো। একদিন আমার হাজব্যান্ডের সাথে অনেক কথা কাটাকাটি হয় সেই মালয়েশিয়ান মেয়েটার জন্য। শুধু তাই না, সে 4-5টা ফেসবুক আইডি চালাতো এবং অনেক মেয়েদের সঙ্গে কথা বলতো। এগুলো নিয়ে আমাকে অনেক মারে এবং মুখে তালাক দিয়ে দেয়। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার ভাই যাদের থেকে টাকা নিয়েছিল বিদেশে নিয়ে যাওয়ার জন্য, তারা এসে আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। আমরা তখন ঢাকাতে চলে আসি, বাবা মা ভাতিজা আর আমি। আমরা এখন ঢাকাতেই থাকি। শুনেছি আমার হাজব্যান্ড নাকি 3 মাস দেশে থাকার পর আবার বিদেশ চলে গেছে। তার সাথে আমার মৌখিকভাবে তালাক হয়, কিন্তু কাগজে হয়নি। মনে হয় হয়ে যাবে। তার সাথে আমার যে সমস্ত শারীরিক সম্পর্কের ভিডিও ছিল সবগুলো আমার জ্যাঠাতো ভাই, কাকাতো ভাই আরও অনেকের কাছে পাঠিয়েছে। আমার নামে বদনাম ছড়াচ্ছে, আমি নাকি তাদের টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে পালিয়েছি। অথচ সে যখন দেশে আসে কারোর জন্য কিছু নিয়ে আসেনি, আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে। 3 দিন আগে শুনলাম ও নাকি আরেকটা বিয়ে করেছে, নতুন করে সংসার করছে। এখানে আমার দোষ কি ছিল? আমার সাথে কেন এমনটা হলো? আমার জীবনের গল্পটা শেয়ার করার একটাই কারণ, আমার মা বাবার মতো কেউ যেন ভুল না করে। বিদেশে থাকা ছেলের সাথে না দেখে না শুনে কখনো মেয়ের বিয়ে দিবেন না। দেশের মধ্যে একটা রিক্সাওয়ালার কাছে হলেও বিয়ে দিবেন, এতে আপনার মেয়ে সুখে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবে, ঈদের পরে নতুন করে বাঁচার জন্য চাকরি নেব। এই ছিল এই বোনটার জীবনের গল্প। আসলে জীবনের গল্প যে এতটা কঠিন আমরা এই গল্পগুলো না শুনলে কখনোই বুঝতাম না। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের শেষ গল্পটা শুরু করা যাক। এই গল্পটা পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপু। আমার বিয়ে হয়েছে 7 বছর 7 দিন হলো। 2018 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। বিবাহিত জীবন বেশ ভালোই চলছিল। রিলেশন করেছি, প্রস্তাবেই বিয়ে হয়েছে। বিয়ের